জামাত অথবা বিএনপি মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এগুলি বাগাড়ম্ব। আমরা ভাই এই দেশে ছিলাম, আমরা জানি। অথবা এনসিপি যদি বলে তারা করেছে, ওটাও বাগাড়ম্ব। আমেরিকার ক্ষোভ, আমেরিকাকে শেখ হাসিনা বলছে আমেরিকা যাবো না, আমেরিকা থেকে কিনবো না, বলছে তো রে ভাই। একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই দেশে আমেরিকার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এই গাছ তো লাগের ভাই, এই গাছ তো শেখ হাসিনা দেখাই গেছে। এগুলো বলে তো লাভ না, শেখ হাসিনার অনেক দোষ ছিল, সেটা মানতে রাজি। কিন্তু সে তো দেশটাকে তো অপমানিত করতে চায় না অন্যদেরকে। আবার এরা বলে যে ইন্ডিয়ার কাছে নাকি দাসত্ব চুক্তি করছিল, মুক্তিমুখ করছিল। কি চুক্তি করছিল এটা তো 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারে। একটা স্থিতিশীল সরকারের জন্য ওরকম ডিপ স্টেটের উপস্থিতি তো নিরাপদ নয়। কাজেই সরকারের উচিত হবে জানা যে কারা সেই পার্টি, কারা সেই লোকগুলো যারা নাকি একটা সরকারকে নিয়মতান্ত্রিকতার বাইরে নিয়ে যেতে চায় এবং সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখতে চায়, এবং তারা কারা, এবং তাদেরকে ধরা উচিত আমি মনে করি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত ছিল এটা জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া। এই নয়া বন্দোবস্ত কি শুধুই প্রতারণা, শুধুই ভাওতাবাজি? মানে আমরা তো কোনো নয়া বন্দোবস্তের কোনো সিমটম এই 2 মাসে এখন পর্যন্ত দেখলাম না। না, ওরা কিন্তু এখন আর নয়া বন্দোবস্ত কথা বলে না। বলে না কেন? ওরাও বুঝে গেছে যে নয়া বন্দোবস্ত সে কিছু না, এটা পাবলিক আজ জানে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাহফুজ কামাল। সাংবাদিক মাহফুজ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং প্রথমেই আপনার কাছে জানতে চাই যে সংসদে জামাতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন বিএনপির একজন সংসদ সদস্য, এবং জামাতের একটি সমাবেশ রয়েছে শনিবার, এবং সারা দেশে তারা এই জুলাই সনদকে নিয়ে নানান ধরনের কর্মসূচি পালন করছে, এবং অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে সরকারকে বিপদে বা ঝুঁকির মধ্যে ফেলার এক ধরনের চেষ্টা। আপনি কি মনে করেন? না, একটা জিনিস হলো কি, জামাত তো এখানে সরকারি দল না, জামাত বিরোধী দল। তো তারা সরকারকে নানাভাবে প্রশ্নের মুখে ফেলবে, চাপের মুখে ফেলবে, ফেলতে চাইবে। এটা তো স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের এই যাবৎকালে যতগুলি সংসদ হয়েছে, কোন সংসদে একমাত্র আপনার এরশাদের যে গৃহপালিত বিরোধী দল ছাড়া, এরশাদ একবার আসম রক্ত বানিয়েছিল গৃহপালিত বিরোধী দল তার জাসদকে, আর পরবর্তী সময়ে তার প্রতিদান হিসেবে এরশাদ নিজে হয়েছিল গৃহপালিত আওয়ামী লীগের জাতীয় পার্টি। এই দুটো ঘটনা ছাড়া এরা তো বিরোধী দল ছিল না। তো এরা সরকার যা বলতো তার সঙ্গে হাই হাই করতো, হয় হয় করতো। তো এর পরে, এর আগে পরে আর যতবার বিরোধী দল হয়েছে, তো বিরোধী দলের ভূমিকাটা কি হবে? তারা কি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করবে না? করবে। না, মাত্র যে সরকারের বয়স 2 মাস হলো, মাত্র 2 মাস 2 দিন বা 3 দিন, সেখানে যখন কেউ কেউ হুমকি দেয় যে 2 মাসের মধ্যে সরকার ফেলে দেব, এটিএম আজহারুল ইসলাম, তিনি জামাতের অন্যতম শীর্ষ নেতৃত্ব, তিনিও আহ একদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগকে ফেলতে 16 বছর সময় লেগেছে, এই সরকারকে ফেলতে 16 দিনও লাগবে না। যখন এই ধরনের হুমকি আসে, তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের পিছনে বৃহৎ কোনো আন্তর্জাতিক শক্তি আছে কিনা, এবং এই সরকারকে ডিস্টেবলাইজ করার জন্য বিশেষ কোনো খেলা এখনো বাকি রয়েছে কিনা, এমন আশঙ্কার কথা অনেকে বলছেন। থাকতে পারে, থাকতে পারে। কারণ ষড়যন্ত্র তত্ত্ব আমাদের দেশে খুবই উপাদেয় একটা মানে আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা করতে সবাই পছন্দ করেন, কারণ যেহেতু এটা প্রমাণ করতে হয় না, ষড়যন্ত্র তো প্রমাণ করতে হয় না, এটা নিয়ে আলাপ আলোচনা করতে অনেকে মজা পান। কিন্তু আমার কথাটা হলো কি জানেন, আমি বলি একটা কথা। 1 নম্বর কথা হলো, জামাতের দিক থেকে যে জিনিসটা বলা হয়েছে যে 16 দিনও লাগবে না, এটা বাগাড়ম্ব, টোটালি বাগাড়ম্ব। কারণ তারা নিজেরাও জানে যে 16 বছরের সরকার আওয়ামী লীগকে যে ফেলে দেওয়া হয়েছে, এটা জামাতের কারণে পড়ে জানে। তারা পড়ে গেছে দেশের সামগ্রিক জনগণের যে একটা ক্ষোভ ছিল ওই সরকারের উপর, সেই ক্ষোভের কারণে তাদের পতন ঘটছে। এই পতনের পেছনে এককভাবে আওয়ামী লীগ নিজেই দেয়। এই পতনের পেছনে জামাত অথবা বিএনপি মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এগুলি বাগাড়ম্ব। আমরা ভাই এই দেশে ছিলাম, আমরা জানি। অথবা এনসিপি যদি বলে তারা করেছে, ওটাও বাগাড়ম্ব। পুরো জিনিসটাই জনগণ করেছে। জনগণ এত ক্ষিপ্ত হয়েছিল যে তারা আর চায়নি, এবং জনগণের সেই ক্ষোভ, সেই ক্ষোভের আগুনে হয়তো একটা স্ফুলিঙ্গ দিয়েছে, আগুন জ্বলেছে। আগুন জ্বলার পর
সেই সরকারের পতন ঘটেছে। সুবিধাটা এখন সবাই নিচ্ছে, জামাতও নিচ্ছে, বিএনপিও নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। এরা হলো সুবিধাভোগী বেসিক্যালি। কাজেই যারা সুবিধাভোগী, তারপর আরেকটা সরকারকে তারা ফালাই দেওয়ার হুমকি দেয়, তার এই হুমকির সঙ্গে তো জনগণ জড়িত না, তাদের এই হুমকির সঙ্গে তো জনগণ সম্পৃক্ত না। জামাত কোনোদিনও বাংলাদেশের বৃহত্তর মানে কি বলবো আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে নাই, পারবেও। এখন যে 30% ভোট পেয়েছে, যেটা এটাও পেয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণ। যদি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো, জামাত এই ভোট পাইতো না। 30% ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে আমরা বোধহয় ক্ষমতায় আইসেই গেলাম। ভাই এত সোজা না। যদি আওয়ামী লীগ থাকতো ইলেকশনে, তাহলে জামাত এই ভোট পাইতো নাকি বিএনপি 50% ভোট পেত? এত সহজ নেই। কাজেই এইগুলি বললে তারা ক্ষমতা থেকে ফেলাই দিবে, এত সহজ না। এটা এটা ফালতু কথা। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে তাদের যে ইন্টেনশনটা তারা প্রকাশ করেছে। এই ইন্টেনশনটা মানে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার ইন্টেনশনটা প্রকাশ করা, এটা আমার কাছে পছন্দ না। আপনি বিরোধিতা করেন, আপনি বলেন যে আপনার এই কথা আমার পছন্দ হচ্ছে না, আপনি বলেন আপনাদের কি দাবি, কিন্তু দাবি না মানলে আপনাকে ফেলে দিব। ভাই ফেলে দিতে পারলে তো আপনি ইলেকশনই পাস করতেন। ইলেকশনে পাস করছেন, পাইছেন তো সব মিলে 71। যেই ওইটা হয় না। আবার দেখেন সংখ্যা, না ঘাটছে বলি না, একটু বলুন, কিছু বলতে চাচ্ছিলেন? না একটু সেন্সর করলাম, বলেন অন্য প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, প্রথম প্রশ্ন করি। আপনি বলছেন যে বিএনপি, জামাত কিংবা এনসিপি আওয়ামী লীগকে আহ ফেলতে পারেনি বা পতন ঘটানি, পতনটা নিজেদের কারণে হয়েছে। জনগণ বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যে 16 বছরের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তার একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। এই আপনার এই বক্তব্যের সঙ্গে কেউ কেউ হয়তো পুরোটা একমত পোষণ করবে, কেউ কেউ দ্বিমত পোষণ করবে। দ্বিমত পোষণ যারা করবে তাদেরটা আমি একটু বলি তাদের পক্ষ হয়ে, যে তারা আওয়ামী লীগের পতন ঘটায়নি ঠিকই, জনগণ বিক্ষুব্ধ হয়েছিল এটাও ঠিক, জনগণের আবেগকে পুঁজি করেছে এনসিপি, জামাত বা বিশেষ কোনো শক্তি, সেটির পিছনে ডিপ স্টেটের খেলা ছিল। এবং সেটি না হলে কোটা বিরোধী আন্দোলন থেকে মাত্র 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে কিভাবে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিল, এবং অনেক কিছু তো এখন বের হচ্ছে। তাহলে কি আমরা কি ওটা একেবারে অ্যাভয়েড করে যাবো, ডিপ স্টেটের খেলাটি? শুনেন, খেলাধুলা অনেকই হয়, কিন্তু ডিপ স্টেট বলতে যে যে বায়বীয় প্রতিষ্ঠানটাকে আমরা বিবেচনা করি, যেটাকে বলা হয় ডিপ স্টেট কি, এই ব্যাখ্যা কেউ দিতে পারবে না। এক একজন এক এক কথা বলে। মানে যে স্টেট যেটা দেখা যায় তার বাইরে একটা শক্তি। এখন কোথাও কোথাও ডিপ স্টেটের সঙ্গে বৈদেশিক শক্তি জড়িত থাকে। তো এদের চেষ্টা কি হঠাৎ করে জুলাই মাসে হলো? তা না, এটা আগের থেকে চলছিল, সবকিছু আগের থেকে চলছিল। জামাতের বিরোধিতা চলছিল, বিএনপির বিরোধিতা চলছিল, এনসিপি স্টুডেন্টদের যে কোটা আন্দোলন এটাও চলছিল, এটা নিয়ে ক্ষোভ এটাও চলছিল। সবই আগের থেকে চলছিল। আমেরিকার ক্ষোভ, আমেরিকাকে শেখ হাসিনা বলছে আমেরিকা যাবো না, আমেরিকা থেকে কিনবো না, বলছে তো রে ভাই, একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই দেশে আমেরিকার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এই গাছ তো লাগের ভাই, এই গাছ তো শেখ হাসিনা দেখাই গেছে। এগুলো বলে তো লাভ না, শেখ হাসিনার অনেক দোষ ছিল, সেটা মানতে রাজি, কিন্তু সে তো দেশটাকে তো অপমানিত করতে চায় না অন্যদেরকে। আবার এরা বলে যে ইন্ডিয়ার কাছে নাকি দাসত্ব চুক্তি করছিল, মুক্তিমুখ করছিল। কি চুক্তি করছিল এটা তো 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারেনি। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের এক ইয়ে মানে আপনার উপদেষ্টাকে দেখলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে একটা তালিকা দিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসা নিয়ে ভারতের সঙ্গে এই দাসত্ব চুক্তি বাতিল করে দিয়েছে। পরে আবার পররাষ্ট্র উপদেষ্টা বলে এগুলো নাকি ভুয়া, ওরকম নাকি কোনো চুক্তি ছিল না। তো এই তো করছে তারা, বাটপারি করছে। তো এখন সবই ছিল ভাই, অবশ্যই করি, কিন্তু আমি মনে করি যে কিছুই ঘটতো না যদি জনগণ মানে সামগ্রিক ভাবে ওই সরকারের ব্যাপারে ক্ষুব্ধ না হলো। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত কয়েকদিন আগেই বললো যে ডিপ স্টেটের
প্রস্তাব ছিল তাদের কাছে 2028 সাল পর্যন্ত ইউনূস সরকার যাতে কন্টিনিউ করে সেই সাপোর্টই তারা দেবে এবং সেই ব্যবস্থা করবে, বিনিময়ে অনেক কিছু তারা চাইছিল। কি চাইছিল না চাইছিল সেগুলো অন্য বিষয়, কিন্তু তাকে তো এখনো পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না সেই ডিপ স্টেটের প্রতিনিধি কারা, তারা কি ধরনের খেলা খেলেছে, এখনো তারা কোনো ধরনের খেলা খেলছে কিনা। এবং বিএনপি সরকার তো এটা বোঝা উচিত যে সেই ষড়যন্ত্র হয়তো এখনো চলছে, তাহলে তাদেরকে সেইভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আপনি কি এটি প্রয়োজনীয়তা মনে মনে করেন না? আমি মনে করি, আমি আপনার সঙ্গে একমত, আমি মনে করি। কারণ এই যে কথা সে বললো, এটা কিন্তু একটা খুবই মানে চিন্তার বিষয়। কিন্তু উনি বলছেন যে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিল, এবং সেই প্রস্তাবটা দিয়েছিল যারা তাদের বক্তব্য একরকম ছিল, সেটা উনি বলেছেন। তো আমি মনে করি যে সরকার উচিত তাকে জিজ্ঞাসা করা যে ওরা কারা ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা যে এই ডিপস্টেট, ওই ডিপস্টেট গুলো তাহলে এখনো আছে দেশে, তার থাকাটা তো নিরাপদ না একটা স্থিতিশীল সরকারের জন্য। ওরকম ডিপস্টেটের উপস্থিতি তো নিরাপদ নয়। কাজেই সরকারের উচিত হবে জানা যে কারা সেই পার্টি, কারা সেই লোকগুলো যারা নাকি একটা সরকারকে নিয়মতান্ত্রিকতার বাইরে নিয়ে যেতে চায় এবং সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখতে চায়, এবং তারা কারা, এবং তাদেরকে ধরা উচিত আমি মনে করি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত ছিল এটা জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া, খালি সরকারের কাছে না, জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। উনি কেন দেন নাই আমি বলতে পারবো না। আর অথবা আবার আরেকটা অপশন আছে, যাদের এরকম জি। কেউই ছিল না, জাস্ট তিনি হাওয়ার উপরে মারছেন, এটাও হতে পারে। এই সমস্ত ছোটখাটো কম বয়স তো অনেক কিছু তারা করে আপনার আবেগে, ওটাও হতে পারে। মানে আমি ঠিক জানি না যে কোনটা হয়েছে, কিন্তু এটা নিয়ে আমি মনে তার করি না হয় কম বয়স, একটা সুরাহা হওয়া দরকার ছিল। তার না হয় কম বয়স। শেখ হাসিনা তো নিজেও বলেছিলেন যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, এবং এই খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তিমুরের মতন যেই মডেলের অনুযায়ী করার একটা চিন্তা ভাবনা রয়েছে পশ্চিমা শক্তি, সেখানে ভারতও সেটা নিয়ে চিন্তিত। ভারতের আসাম, বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ কিংবা মিয়ানমারের কিছু একটা অংশ মিলে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এবং আমরা যদি মেলাই যে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকেই কিন্তু আমাদের বিজয় দিবসে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন ডক্টর ইউনূস। এবং ভারতে কয়েকদিন আগে আহ ইউক্রেনের 6 জন নাগরিক, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, 7 জনকে অ্যারেস্ট করা হলো। তাদের কাছ থেকে কিছু তথ্য প্রমাণ তারা উদ্ধার করেছে। এবং জর্জ সরোসের বিষয়টি তো আমরা জানি যে কিভাবে এই যে যারা ধনকুবের মার্কিন বহুজাতিক কোম্পানির যারা কর্ণধার, তারা তাদের স্বার্থে কিভাবে বিভিন্ন রাষ্ট্রে খেলছে, সেই সব জায়গা থেকে আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটি একেবারে হালকাভাবে নেব? না না, আমি হালকাভাবে নিচ্ছি না, কিন্তু আমি হুম। দুই তিনটা অপশনের কথা বলছি যে আচ্ছা। সম্ভাব্য কি কি হতে পারে। এবং আমি চাই যে প্রত্যেকটা অপশনই খতিয়ে দেখা দরকার। সরকারের উচিত হবে তার সঙ্গে আলাপ করে জানার চেষ্টা করা যে কারা তারা, কি তারা চেয়েছিল এবং লোকগুলি কারা, এটা সরকারের উচিত। এবং আর কি কি হতে পারে আমি ওইগুলি বলছি যে হয়তো এমনও হতে পারে যে সে এমনি এমনি বলছি। কারণ যদি সেটা হয়, শুনেন আমি একটা কথা বলি, যদি ডিপ স্টেট যদি একটা সরকারকে দীর্ঘদিন রাখতে চায়, তাহলে তারা কি ওই সরকারের সবার সঙ্গে আলাপ করবে? সবার সঙ্গে তো আলাপ করবে না। গুরুত্বপূর্ণ দুইজন ভাইয়ের সঙ্গে দুইজনের সঙ্গে আলাপ করবে। সেরকম ওই সরকারের গুরুত্বপূর্ণ দুইজন লোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং উনি কিন্তু বলেছেন অন্য ইয়েদের সঙ্গে নাকি তারা আলাপ করছে। তার মানে কি ওর কথা শুনে মনে হয় যে সব উপদেশের সঙ্গে আলাপ করছে। তো এটা আমার কাছে খুব একটা লজিক্যাল মনে হয় না। সে কারণে আমি বলছি যে সে হাওয়ার উপর মারতে পারে, নিজেকে আচ্ছা। একটা আচ্ছা। গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য মারতে পারে, আবার নাও মারতে পারে, আবার হতেও পারে। বাট আমার কথা হলো কি, এটা যার যার দিক থেকে, সরকারের দিক থেকে, গোয়েন্দা সংস্থার দিক থেকে, সরকার না যেন গোয়েন্দা সংস্থাও তো পারে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, বা সেটি হচ্ছে যে সংসদে এনসিপির একজন সংসদ সদস্য দাবি তুললেন যে তাদেরকে গাড়ির সুবিধা দিতে, এবং সেটি নিয়ে নানান ধরনের সমালোচনা হলো। পরবর্তীতে এসে তারা আরেকটি প্রস্তাব করলেন যে উপজেলা পরিষদে তাদের জন্য, এমপিদের জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করতে, অর্থাৎ তারা গিয়ে যেন সেখানে বসতে পারে। এইটিকে এখন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন যে স্থানীয় প্রশাসনের উপরে এমপিদের হস্তক্ষেপের আরো একটি নগ্ন সুযোগ সৃষ্টি হওয়ার পথে যাওয়া হচ্ছে। আপনি কি মনে করেন?
আমি এটাকে ঠিক মনে করি। এমপিদের নির্বাচন এলাকায় কোনো কাজ নেই ভাই, তারা ওখানকার যত উন্নয়নমূলক কাজ আছে এগুলোর উপর তারা থাকবে হলো পরামর্শ হিসেবে, উপদেষ্টা হিসেবে থাকবে। এটাই অন্যায়। ওইটা করে দেওয়ার মাধ্যমে হয় কি, ওনারা আইন তৈরি করেন তো আইনগুলিকে নিজেদের মতো করে বানান। এমপি কে আপনি যত পাওয়ারফুল করবেন এলাকার কাজের জন্য, তত স্থানীয় সরকার দুর্বল হয়ে যাবে। স্থানীয় সরকারকে স্থানীয় সরকারের মতো করে চলতে দেওয়া উচিত। লোকাল গভর্নমেন্ট, এমপিরা আইন প্রণয়ন করবেন, ওনাদের কাজ হওয়া উচিত ঢাকা বসে আইন প্রণয়ন করা। মাঝে মাঝে এলাকায়, কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে এমপিরাই হলো গিয়ে, যখন এমপি হন উনি ওই এলাকার রাজা হয়ে যান, ওই এলাকার সবকিছু ওনার কথা মতো চলতে হবে। তাকে তো সেটা দেওয়া হয় নাই। সে মেম্বার অফ পার্লামেন্ট, মানে সে পার্লামেন্টের কাজগুলো সে করবে, পার্লামেন্টের বাইরে লোকাল গভর্নমেন্টে তার কোনো কাজ নেই। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে তার ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে মৌখিক ভাবে বলেছে। এটা জামাতের লোকজনও বলছে, এনসিপিও বলছে, এবং বিএনপির লোকজনও বলছে। ট্যাক্স ফ্রি গাড়ি যে নিত, এটা তো একটা, আমি মনে করি অশ্লীল একটা কাজ ছিল, অশ্লীলতম কাজ একটা। যে যেখানে আমাদের, এটা হলো আমাদের সাংবিধানিক, সংবিধান লঙ্ঘনের সামিল আমি মনে করি। সংবিধান বলা হয়েছে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকবে। আমি একটা গাড়ি কিনলে আমাকে ট্যাক্স দিতে হবে, এমপি হলে পুরো ট্যাক্স দিতে হবে না কেন? সে দেশের নাগরিক না, কেন তাকে ট্যাক্স দিতে হবে না? তবে এর হাসনাত চেয়ে আব্দুল্লাহ অশ্লীল কাজ আর হয় না। তার এই বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমি ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলিনি, আমি বলেছি, মানে পরবর্তী দিনের সংসদে ভাইরা তিনি আমি বলেছেন। বলি, আপনি শোনেন, যুক্তি মানে কি? আপনি আমাকে যদি মনে করেন একটা চুরি করতে গেলাম, আপনি আমাকে হাতে হাতে ধরলেন, তারপরে আপনাকে আমাকে যদি আধা ঘন্টার সময় দেন, আমি আমার চুরির পিছনে যুক্তি দিতে পারবো। যুক্তি দেওয়ার কোনো সমস্যা না, যুক্তি সবাই দিতে পারে। উনি যেটা বলেছেন সে এটা আমি বলি, উনি ট্যাক্স ফ্রি গাড়ি চান নাই। আমি আমি বলছি চান নাই, চান নাই, ওই আলোচনা আমি আসতেছি একটু পরে। আমি মূল আলোচনায় আসছি যে ট্যাক্স ফ্রি গাড়ি এমপিরা পাবে না। এই আইন তো বাতিল করা হয়নি এখনো। এই আইন বাতিল করে না কেন? জরুরি ভিত্তিতে আমি নিলাম না, এটা হলো আমার উদারতা। আমি চাইলে নিতে পারি, এটা হলো আমার অধিকার। আমি তো এটা অধিকারটাকে বলছি অশ্লীল অধিকার। এটা অধিকার হতে পারে না। এমপিরা নির্লজ্জ ছিল, বেহায়া ছিল আগের এমপিরা, কাজে তারা এরকম একটা আইন বানায় নিয়েছিল নিজেদের পক্ষে। যুক্তি দিছিল আমার এলাকায় যেতে হয়, এদের আমার একটা দামি গাড়ি লাগে, তারা ওই গাড়ি চলে যাইতো, তারা ওইটা ট্যাক্স ফ্রি পাবে, অতএব তারা 5 কোটি 6 কোটি টাকা দামের গাড়ি একটা কিনে নিত, কিনে নিয়ে ওখানে 4-5 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিত, ফাঁকি দিয়ে ওটা সারা বেচতো, বেচে ওই টাকা সে নিজের পকেটে ঢুকে। তারা তো এগুলি করতো। কাজে এই আইনটা থাকাই উচিত, সংসদের উচিত হবে এই আইনটাকে ইমিডিয়েট বাতিল করা। দেখুন একটা দিক। দ্বিতীয় যে দিকটা, ওনারা যেটা বলতেছেন যে আমরা এলাকায় যাই, এলাকায় ঘোরাফেরা করতে হয়, এই জন্য আমাদের নিজস্ব একটা বাহন থাকা লাগে, হ্যান লাগে, তেল লাগে। আচ্ছা ভাই, আপনারা যদি গাড়ি নিবেন, তাহলে আপনারা যে প্রতি মাসে 70,000 টাকা যে যানবাহন খরচ পান, এটা কি করবেন? ওর কাম কি? আপনি এমপি হওয়ার কারণে তো আপনার তো যাতায়াত খরচ হিসেবে আপনাকে তো 70,000 টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে, তো ওটা নিয়েন না। আপনাকে ওই যে ইউনিয়ন যে এরকম একটা জিপ পায়, আপনাকে একটা জিপ দেওয়া হবে, এবং আপনি যখন নাকি এমপিশিপ শেষ হবে তখন জিপটা আপনি ফেরত দিয়ে দিবেন। কিন্তু তাহলে আপনি যানবাহন খরচ যে টাকাটা পাবেন ওই টাকাটা নিয়েন না। তাহলে আমার বিষয়টা কথা কিন্তু হলো কি, আসলে ওনাদের যুক্তি আছে, ওনাদের যুক্তিটা খারাপ না, আমি বলি ওনার যুক্তিটা আমি বলি। ওনারা বলতেছেন একজন ডিসি গাড়ি পায়, একজন ইউনো গাড়ি পায়, তাহলে আমি পাবো না কেন? খুব ভালো যুক্তি, কিন্তু এটা, এই যুক্তি খারাপ না। সেই হিসেবে ওদের গাড়ি দেওয়া যেতে পারে, কিন্তু তাহলে তাদের অন্যান্য যে খরচগুলি দিচ্ছি, যাতায়াত খরচ, তাদের যে প্রতি মাসে একটা ভাতা দিচ্ছি, এই ভাতাটা 70,000 বন্ধ করে টাকা। দেওয়া হোক, তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথা হলো, আপনি সব খরচ আপনি দেখেন, ওনাদের আপ্যায়ন ভাতা পায়, তারপরে আপনি যাতায়াত ভাতা পায়, লন্ড্রি খরচ পায়, অমুক পায়, তাহলে তো ভাই সবই যদি আমি দেই, তাহলে বেতন নিয়েন না। ঢাকা আসলে আপনি হোস্টেল পাচ্ছেন, এমপি হোস্টেল আমার থাকতেছেন। আমার একসঙ্গে দুটো প্রশ্ন। একটা হচ্ছে, এই হাসনাত আব্দুল্লাহদের কি এটি নয়া বন্দোবস্ত
যে উপজেলা পরিষদে তারা আবার কর্তৃত্ব খাটাবে, কর্তৃত্ব খাটানোর জন্য আলাদা কক্ষ দরকার, গাড়ির জন্য 70,000 টাকা ভাতা পাচ্ছে, তারপরেও সরকারি গাড়ি দরকার। আহ মানে মানে না এই এই শুনেন, এই হ্যাঁ, জি। না আমার কথা হলো কি, এটা হলো যে পেতে সবারই ভালো লাগে। আপনি যদি আমাকে বলেন যে আপনাকে আমি এখন কিছু টাকা পয়সা দিতে চাচ্ছি, আমি বললাম ভাই কেন, আমাকে নিয়ে এমনি এমনি দিয়ে দিচ্ছেন, তো দেন, না করছে কেন, বিনিময়ে কিছু চাই না, খেলে আমাকে যদি দিতে চান সমস্যাটা কিন্তু ভাই। না, তো আমি এখন বলছি ওটা তাতে হলো কি কি, নয়া পেতে সবারই ভালো বন্দোবস্তের লাগে। কথা ছিল? এই নয়া বন্দোবস্ত কি শুধুই প্রতারণা, শুধুই ভাওতাবাজি? মানে আমরা তো কোনো নয়া বন্দোবস্তের কোনো সিমটম এই 2 মাসে এখন পর্যন্ত দেখলাম না। না, আর ওরা তো এতে ওরা তো ওরা কিন্তু এখন আর নয়া বন্দোবস্তের কথা বলে না। বলে না আচ্ছা। কেন, ওরাও বুঝে গেছে যে নয়া বন্দোবস্ত সে কিছু না, এটা পাবলিক আজ জানে। নয়া বন্দোবস্ত যে কিছু না, এটা তো আমরা গত 18 মাসে দেখে আসছি। ওরা বরং এখন একটু ক্ষতিগ্রস্ত যতদিন ইউনূস সাহেব ছিল, ওনারা তো মনে করেন আপনার সারা দেশে লুটপাট, সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে ধমক ধামক সমানে দিছে। গোপালগঞ্জে গেছে, তাদেরকে আর্ম পুলিশ দিয়ে তাদেরকে ই দেওয়া হয়েছে। তো ওইটা কি আর পায় এখন? ওটা তো তারা লস করছে। নয়া বন্দোবস্ত মানে গালাগালি করা, অশ্লীল ভাষায় গালাগালি করা, এগুলো তো আমরা দেখছি। কাজেই আমি নয়া বন্দোবস্ত অনেক কিছু। জি, আম, আমি আপনি বলছিলেন যে আগেকার সংসদ সদস্যরা লোভী ছিল বা তারা নিজেদের মতো করে আইন করে নিয়েছিল। এই সংসদে যারা আছে বিএনপি পন্থী কিংবা বা জামাতে যে সংসদ সদস্য আছে, এরাও কিন্তু আগে ছিলেন। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি, সংসদের মধ্যে নিজেদের স্বার্থের জায়গা থেকে সংঘাত, আম, তর্ক বিতর্ক, সংসদ উত্তপ্ত হয়, কিন্তু যখন সংসদ সদস্যদের ক্ষেত্রে বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, শুল্কমুক্ত গাড়ির ক্ষেত্রে কোনো প্রস্তাব ওঠে, তখন সবাই এক হয়ে যায়। তো আমরা আগের সংসদের সদস্যদের সাথে এই সংসদের সদস্যদের আলাদা করবো কিভাবে? আমি মনে হয় যে খুব একটা আলাদা পাবেন না, মাত্র তো এদের তো মাত্র যাত্রা শুরু হলো, মাত্র প্রথম অধিবেশন দেখলেন। পরবর্তী অধিবেশন গুলো যদি দেখেন, নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারা অনেক কিছু করবে আমার ধারণা। খুব একটা পার্থক্য পাবেন না, কারণ ভাই এই লোকগুলো তো বিদেশ থেকে আমদানি হয়নি না, এই দেশেই ছিল। সুযোগ সুবিধা ওরা পাইছে, আর পায় নাই, আর আমরা আসছি, আমরা পাবো, এটাই স্বাভাবিক। তারেক রহমানের জন্য ওখানে সবাই মিলে বলছে আমরা নিবো না। তারেক রহমান সাহেব বলছে যে আমরা কোনো শুল্কমুক্ত গাড়ি নিবো না। সবাই বলছে হ্যাঁ আমরাও নিবো না। ওটা তো আবেগে ঠেলায় বলে দিছে। তারপরে তো বলার পরে সবার তো হৃদয় ভেঙে গেছে, আরে কি মিসটা করলাম। এই জন্য তারেক রহমান যখন বলছে যে আমি প্রধানমন্ত্রী হিসাবে প্রোটোকল নেবো না, প্রধানমন্ত্রী হিসাবে সরকারি গাড়ি নিবো না, তেল নিবো না, ড্রাইভার নিবো। সরকার দলীয় যে ছাত্র সংগঠন, ছাত্রদল, তাদের সঙ্গে সংসদে বিরোধী দল জামাত, তাদের ছাত্র সংগঠন শিবির শিবির এবং ছাত্রদলের যে মারামারি, এটি এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মাত্র 60 ডেজ মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্ত চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো, একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, বা একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা যা করে, ঠিক এই 2 মাসের নবজাতক যে সরকার ঠিক সেম কাজ করছে। সে শত্রুর সাথে করছে গলাগলি, মিত্রুর সাথে পাঞ্জা, মিত্রর সঙ্গে পাঞ্জা। তো ওইরকম মানে শত্রুর সাথে সে খুব গলাগলি করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। যারা মিত্র তাদের সাথে পাঞ্জা ধরে, যে আসো দেখি তোমার কত শক্তি আছে, তুমি আমার মিত্র হতে চাও, কতটুকু কুয়াত আছে। ঠিক এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে যাচ্ছে। ফলে সরকারের অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক নেতা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশের ট্রল হচ্ছে। তাদের কথা নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের আচরণ নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের পরিজন নিয়ে ট্রল হচ্ছে। আর সেই ট্রলের মধ্যে
রাষ্ট্রের যে সকল ভিত্তি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, তারা যে সরকারের আনুগত্য করবে, সরকারের কমান্ড ফলো করবে, ওইরকম ভরসা তারা পাচ্ছে না। ফলে যে যার জায়গায় একেবারে চুপ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাষ্ট্রের কোনো অর্গান সরকারের জন্য ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা প্রতিপক্ষকে দমন করত, সেই কাজটি তারা এখন করছে না। ফলে দেখা গেল যে ছাত্র দলের সাথে এবং শিবিরের সঙ্গে যে মারামারি হলো বা হচ্ছে এবং যেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রশাসন রীতিমতো তামসা দেখছে। আবার অন্যদিকে তেলের যে ক্রাইসিস চলছে, সেই তেলের ক্রাইসিসেও রাষ্ট্রের প্রশাসন যন্ত্র তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এই দিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সম্পাদকদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কোনো কোনো সম্পাদক দয়া করে তাদের পত্রিকাগুলোতে তেলের লাইনে ভিড় কমছে, কেউ বলছে আজকে 15 মিনিটের মধ্যে তেল পেয়ে গেলাম, এটা তো আশ্চর্য একটা বিষয়, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কতটা উন্নত হলো বা হলো না ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে সরকারের প্রশাসন তন্ত্রের যারা কর্তা ব্যক্তি, তারা সরকারকে সহযোগিতা করছেন না। ফলে কি হলো, সরকারের যে উন্নয়ন, সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনতুষ্টির যে সকল প্রকল্পসমূহ, প্রতিপক্ষকে ভয় দেখানো, নিজেদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেই মাটিরকে শক্ত করা, ক্ষমতার ভিত্তিকে মজবুত করা, এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, ফাউন্ডেশনাল যে ওয়ার্কগুলো রয়েছে, এইগুলোর একটাও সরকার শুরুই করতে পারেনি। আর এরই মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হলো চট্টগ্রাম সিটি কলেজ থেকে। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে এবং রাজশাহী শহরে এখানে ছাত্র শিবিরের ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজশাহীতে রীতিমতো আনপ্যারালাল, তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছাত্রলীগেরও নেই আর বিএনপিরও নেই। এমনকি যখন আওয়ামী লীগের খুব রমরমা দাপট, তখনও কিন্তু ছাত্র শিবির সেখানে গুপ্ত হয়ে হোক সুপ্ত হয়ে হোক, তারা কিন্তু সেখানে প্রভাব বিস্তার করেছে। কয়েকটি জেলাতে তাদের ব্যাপক আধিক্য রয়েছে, উপজেলাতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যেমন সাতকানিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, এরপরে রাজশাহী শহর, এরপরে সাতক্ষীরা, তারপর বেনাপোল, এরপর খুলনার কয়রা উপজেলা, এরকম অনেকগুলো, সুন্দরবনের আশেপাশের অনেকগুলো এলাকাতে জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। এর বাইরে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত ঘেঁষা যে সকল উপজেলা রয়েছে, সেখানে কিন্তু জামাত অন্য যে কোনো জায়গার চাইতে শক্তিশালী। তো চট্টগ্রাম শহরে সেই 80-র দশক থেকে, অর্থাৎ এরশাদ জমানা থেকেই তারা শক্তিশালী, এবং একটা সময় সেখানে নাসির নামক শিবিরের খুব কুখ্যাত একজন নেতা ছিল। সে দীর্ঘদিন শিবির নাসির হিসেবে পরিচিত ছিল, জেলখানাতে ছিল, এবং সম্প্রতি সে জেল থেকে বের হয়েছে রীতিমতো বুড়ো হয়ে। তো সেই নাসির বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম সিটি কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ সকল অঞ্চলে তাদের একছত্র আধিপত্য। আর যে সকল জঙ্গল ঘেরা এলাকা রয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা যে সকল এলাকা রয়েছে, যেমন রাউজান, ফটিকছড়ি, তো এই সমস্ত এলাকাতেও জামাতের যে শক্তি অপরিসীম। তারপর পাহাড়ি অঞ্চলগুলো, যেমন ধরুন রাঙামাটি, তারপরে বান্দরবন, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এ সকল গহীন এলাকা যেখান থেকে এই সাদিক কায়েমরা উঠে এসছেন, এখানকার বাঙালি এবং পাহাড়ির মধ্যে জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, যাদের সামরিক প্রশিক্ষণ পর্যন্ত রয়েছে, এটাকে সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়। একইভাবে বৃহত্তর সেই যে চট্টগ্রামের বাইরে গিয়ে কক্সবাজার, তাদের সেখানে সংগঠন ভালো, শক্তি ভালো, এবং রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে প্রভাব, এটি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তো সেই
চট্টগ্রাম শহরে যখন মারামারি শুরু হলো, কারা জিতেছে কারা ঠকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে একজনের নলি না, ঠিক পায়ের যে গোড়ালিটা কেটে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে শিবিরের লোকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদলের লোক চাপাতি দিয়ে। এর ফলে ওদের ইজ্জতে লেগেছে, ব্যাপক মারামারি হয়েছে সেই চট্টগ্রামে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে, সেখানে তাদের সাথে মারামারি করার মতো অবশ্যই ছাত্রদল নেই। ওখানে যিনি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা হয়েছেন মিস্টার আম্বার, তিনি ওখানে খুব অকথ্য ভাষায় গালাগাল করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব গালাগাল করেছেন। এটা নিয়ে আবার ছাত্রদল কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র সংগঠন, তাদের এখানে যাকে বলা হয় প্রচণ্ড রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, এবং এখানে মোসাদ্দেক এবং আর একজন ডাকসু নেতা, দুজনে বিতর্কিত, আলোচিত, এবং তাদের উপর অনেক মানুষের ক্ষোভ আছে। তো এই দুজনকে শাহবাগ থানার মধ্যে রীতিমতো আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয়েছে। ছাত্রদলের ছেলেরা গণপিটুনি দিয়েছে এবং তারা এখন হাসপাতাল। এবং এটা নিয়ে মানে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন রাতে। আর আমি শুক্রবার এই ভিডিওটা করছি, এখন পর্যন্ত আপডেট নেই। তবে ওখানে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বক্তব্য হলো তারা প্রতিশোধ নেবেন, এক চুল ছাড় দেবেন না। এর বাইরে খুব মারাত্মকভাবে মারামারি হয়েছে, সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদীতে। তো এইভাবে আসলে মারামারি ছড়িয়ে পড়ছে। এখন মারামারি কি নিয়ে ছড়িয়ে পড়ছে? হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে গেছে, বা ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে গেছে, এরকম অভিযোগ শিবিরের বা জামাতের লোক বা জামাতের এ টিম বি টিম যারা আছে তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্র দলের লোকরা শিবিরকে জামাতকে গুপ্ত বলে গালাগালি দিচ্ছেন। তো এই গালাগালি প্রথমে তারা কয়েকদিন সহ্য করছে, এখন আর তারা এটা সহ্য করতে নারাজ। তাদেরকে গুপ্ত বলে তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, এবং তারা বলছে যে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ায় শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে তারেক জিয়ার পতন আমরা ঘটায় ছাড়বো। মানে তারা একটু বলেনি, আমি জাস্ট বলছি যে যদি আর একবার আমাদেরকে গুপ্ত বলা হয়। এই গুপ্ত নিয়ে শিবিরের মধ্যে ভীষণ রকম ক্ষিপ্ত তারা। এখন তারাও আবার উল্টো বলছে যে আমরা গুপ্ত নই, গুপ্ত হলো বিএনপি। তারা 17 বছরে পালিয়েছিল, তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, সে ঘর থেকে বেরোতো না, লন্ডনের বাইরে কোথাও যেত না, বাংলাদেশ তো দূরের কথা, তৃতীয় কোনো দেশে আসতো না। তার চেয়ে গুপ্ত আর কে হতে পারে? আমরা তো বাংলাদেশে ছিলাম। তারা আরও বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের যে জন্ম 1967, সেটা কি বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে? এটার জবাব তারা চাচ্ছে। তার দাদা দাদির কবর কোথায়? পাকিস্তানের না বাংলাদেশে? তারেক রহমান সাহেবের যে দাদা দাদি তাদের কোথায়? তো সেক্ষেত্রে জামাত শিবিরে যারা লোকজন করছে যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি, যা কিছু করেছি, আমাদের বাপ দাদার জন্ম বাংলাদেশে, আমরা এই দেশেই আছি, আমাদের মরণও এই দেশে হয়েছে, আমাদের ফাঁসি হয়েছে, তারপর আমরা এই দেশেই আছি। কাজে আমরা গুপ্ত হলাম কি করে? আমরা তো ওপেন। গুপ্ত যদি কেউ থাকে সেটা লন্ডনে থেকে যারা 17 বছর খালি টেলিভিশনে মুখ দেখান, টেলিভিশন তো না, মানে স্কাইপিতে যারা মুখ দেখিয়েছেন, মোবাইলে যারা মুখ দেখিয়েছেন, তারাই গুপ্ত। এখানে তারা থেমে থাকেনি, তারা আরও বলার চেষ্টা করছে ওই যে একটা সময় তারেক রহমান সাহেবের নাম হয়ে গেছিল, বাজে নাম হয়ে গেছিলো হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, এগুলোকে আবার নতুন করে তারা শুরু করছে। যতবার গুপ্ত বলছে ততবার তারা খাম্বা বলছে। এবং শুধু তাই না, বাংলাদেশের অনেকগুলো শত শত এই যে ইলেকট্রিক পোল যেগুলো আছে, খাম্বা আছে, সেখানে তারা গুপ্ত গুপ্ত লিখে রাখছে, খাম্বাতে গুপ্ত লিখে রাখছে। এটা বিএনপির হাতে ঘা লাগছে যে ঠিক আছে, তারা মানে বিএনপি দেয়ালে গুপ্ত লিখছে, আর ওরা খাম্বাতে গিয়ে, ইলেকট্রিক পোলে গিয়ে তারা ওই গুপ্ত শব্দ লিখছে। এর দ্বারা বিএনপি কি বুঝছে বা শিবির কি বোঝাতে চাচ্ছে ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু ঘটনা হলো যে এই যে খাম্বার গায়ে যে গুপ্ত লিখে দিচ্ছে, এতে বিএনপি লোকজন মেজাজ হারিয়ে ফেলছে, ছাত্রদলের ছেলেরা মেজাজ হারিয়ে ফেলছে, এবং তারা একটা দুটা শিবির ধরে সকাল বিকাল ওইটা করো, ওই যে আগে যেভাবে এরশাদ জামানাতে শিবিরকে নিয়ে গালি দিত, এই জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, এইগুলো এখন ক্যাম্পাসে অহরহ হচ্ছে।
আর শিবির তার যারা লোকজন রয়েছে তারা সে খাম্বা নিয়ে, হাম্বা নিয়ে, আরব হাওয়া ভবন নিয়ে একটার পর একটা গান তারা রচনা করছে। কোনোটা ইসলামী সুর, কোনোটা র্যাপ সঙ্গীত, আর একটা খাম্বা চাই, খাম্বা ধরে তাল গায়ে ইত্যাদিতে যে র্যাপ সঙ্গীত গায় না, এরকম আমাকে একটা খাম্বা দিয়ে মাম্বা দিয়ে টাম্বা দিয়ে এরকম জাস্ট র্যাপ সঙ্গীত গাচ্ছে। কেউ মাইকেল জ্যাকসনের মতো ড্যান্স করে করে খাম্বা নিয়ে নানা রকম গান করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তো এই যে বট বাহিনী যে কাজগুলো করছে, এতে করে যারা বিএনপির লোকজন তারা মেজাজ ঠিক রাখতে পারছে না। এর বাইরে একটা সবচেয়ে নোংরা কাজ হয়েছে, একেবারে সবাই যে কাজটি মানে যাকে বলা হয় নিন্দা জানাতে বাধ্য, সেটা হলো প্রধানমন্ত্রীর তনায়া ব্যারিস্টার জাইমা রহমান, তাকে নিয়ে এক যুবক সে খুব অশ্লীল একটা ছবি এঁকেছে নেটের মাধ্যমে। কি করেছে আমি এটা দেখিনি, এবার আমি শুনেছি। তো সেই তাকে যখন থানায় ধরে নেওয়া হয়েছে, ঠিক তাকে ছাড়িয়ে আনতে গিয়েই এই গণ্ডগোলগুলো শুরু হয়েছে, এরকম আমি দেখেছি। এরবারে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে বা তাকে নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার কারণে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আই মিন মানে এই যে গুপ্ত এবং ছাত্র রাজনীতির দরকার আছে, আমার কাছে এইটাই মনে হয় না। হ্যাঁ, যে একটা কথা বলা হয় যে লেজুর ভিত্তি না, মানে শিবির বলে তারা জামাতের কেউ না, বলে না এটা অনেকবার বলছে না? অথবা ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন না, অথবা ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। এই পুরো বিষয়টাই তো একটা প্রতারণামূলক। বেসিক্যালি যখন যে দল ক্ষমতায় থাকে তারা, অথবা বিরোধী দলে থাকলেও তারা তাদের ছাত্র সংগঠন দিয়ে একটা ভিন্ন রকম রাজনৈতিক পরিবেশ ক্রিয়েট করতে চায়। বিষয়টা হলো নিজেরা বলতে পারে না, ছাত্রদের মাঠে নামায় বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি কি আওয়াজ, মব বা এগুলো একটা বিষয় আছে। আমি একটু জানতে চাইছিলাম যে এই বিষয়গুলো কতদূর যাবে, মানে যতদিন ক্ষমতায় থাকবে বিএনপি ততদিন জামাত বা জামাত অঙ্গ সংগঠন ছাত্র শিবির বা ছাত্র দলের মধ্যে এই ধরনের সংঘর্ষের তীব্রতারা বাড়তে থাকবে, আপনার কি আশঙ্কা সেটি? এখন এই বিষয়টি নিয়ে কিন্তু জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে, জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। জি, আমি দেখেন একটা ছোট অবজারভেশন বলি। আহ, ছাত্র দল বা বিএনপি আসলে জামাতের সঙ্গে মিলেমিশেই থাকতে চায়। এটা আমার কাছে সংসদের আলোচনা বলেন অথবা রাজপথের কর্মকাণ্ড মিলেমিশে থাকতে চায়। এবং যখন মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো হ্যারাসমেন্টের শিকার হয় বা অত্যাচার হয়, তখন ছাত্রদল কিন্তু সক্রিয়ভাবে এ, ক্ষতিগ্রস্তদের পাশে ওইভাবে দাঁড়াচ্ছে না। যেমন 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এই কয়েকদিন আগে এই জুবায়ের, এই মোসাদ্দেক তারা মব সৃষ্টি করলো। এই ভাষণ যারা বাজিয়েছিল তাদের মারধর করলো, ইমি আপুকে জেলে পাঠালো। এই সব কিছু মিলিয়ে আমরা সরকার পর্যায়ে যোগাযোগ করার পরে সরকার থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইমির মুক্তিতে বাধা নাই। কিন্তু যখন এই যে 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মব সৃষ্টি করে মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিল, তখন তো ছাত্রদল পাশে দাঁড়াতে পারতো, তাই না? পাশে দাঁড়াতে পারতো। তো যখন কেবলমাত্র ছাত্র দলের বিরুদ্ধে অথবা বিএনপির বিরুদ্ধে শিবির কার্যক্রম করছে, তখন ছাত্রদল ফাংশন করছে। এর যে সামগ্রিকভাবে শিবিরের সত্যিকারের যে অপরাধ, দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কার্যক্রম, সেইখানে যদি ছাত্রদল ফাংশনিং থাকতো, তাহলে দেশের মানুষ অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতো এবং দেশের মানুষ সন্তুষ্ট থাকতো তাদের উপরে। কিন্তু ওই সময়টা কিন্তু তারা কিন্তু ভালো ভূমিকা পালন করতেছে না। আমাদের একটা আবদার তাদের কাছে যে গতকালকে এই মব বাসদেরকে যেরকম প্রতিহত করেছে, গতকাল কিন্তু ছাত্রদল প্রথমে সেখানে মব করতে যায়নি। বেসিক্যালি এই যে যারা মার খাইলো কালকে সাধারণ শিক্ষার্থীদের, ওরাই কিন্তু আগে মব করতে ফেসবুকে পোস্ট করে আহ্বান জানিয়েছে, সবাই শাহবাগে আসেন, বিপ্লব ঘটায় দেবে সেখানে একটা। হ্যাঁ, তাদের তো স্টাইল একটা, শাহবাগে আসেন, রাজুতে আসেন, একটা মব সৃষ্টি করার একটা কালচার। তো এই বিষয়ে আমরা দেখলাম গতকালকে যে যারা 1 মাস আগেও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছিল, একজন মুক্তিযোদ্ধা শিক্ষক, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষক, তাকে ক্যাম্পাসে কাপড় দিয়ে গলা পেঁচিয়ে হেনস্থা করলো, মারধর করলো, এই জুবাইরই তো করলো, তাই না? এই জুবাইরই মব সৃষ্টি করেছে। তো কালকে আমাদের একটু ভালো লাগছে যে এই যারা নিয়মিত ভাবে মানুষকে মব করতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে এনজয় করে, তারা হালকা একটু চাপ বোধ করেছে, হালকা একটু চাপ বোধ করেছে
এবং এইখানেই কয়েকদিন আগে একজন নারী শিক্ষার্থীকে তারা মারধর করেছে, হ্যারাসমেন্ট করে জেলে দিয়েছে 7 মার্চের ভাষণের জন্য। কালকে একটু এদেশের মানুষ স্বস্তি পেয়েছে যে এরাই যে ছোট বাচ্চার মতো জিদ করে বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, হয়রানি করবে, গায়ে হাত দেবে, ওইটাই শেষ কথা না। ওর পরেও একটা শক্তি আছে যাদের চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জটা গতকালকে যেটা করছে, এটা যদি 7 মার্চের ভাষণের সময় যদি চ্যালেঞ্জ করতো ছাত্রদল, মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল হিসেবে, তাহলে কিন্তু দেশের মানুষও তাদেরকে ধন্যবাদ দিত, আর হলো আরো বেশি প্রশংসা করতো। কিন্তু মব তো শুধুমাত্র শিবির করেনি, এনসিপি নেতারা করেছে, আমরা যেটা দেখেছি এই শিবিরের নেতা কর্মীরা করেছে, ছাত্র দল বা বিএনপি নেতা কর্মীরা করেছে। তাহলে সবাই কি এখন মবের শিকার হবে? না, মবের শিকার না। দেখুন, এটা তো মোসাদ্দেক এবং জুবায়েরের উপরে যেটা হয়েছে, এটা তো ত্যক্ত এবং তিক্ততার একটা বিষয় রয়েছে। বারবার ত্যক্ত করছে, তিক্ত করছে, সোশ্যালি বুলিং করছে এবং সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে। এর একটা ধারাবাহিক, এর পিছনে সদা বিবিরও ভূমিকা রয়েছে। এর পেছনে মির্জা আব্বাসে ইট খুলে দিতে চাই মিথ্যা অভিযোগ দিয়ে হাদিকে হত্যা, তাই না? অনেকগুলো প্রেক্ষাপট দেখতে দেখতে একটা প্রক্রিয়া যে এরা আসলে কি করছে, এরা কোন সমাজ বিনির্মাণ করতেছে, সেখান থেকে একটা প্রতিক্রিয়া এখানে আসছে। কে সাপোর্ট করে এগুলো? আমরা কি সাপোর্ট করি এগুলো হ্যারাসমেন্ট? আমরা সাপোর্ট করি না, আমরা জাস্ট মিলাচ্ছি যে এরাই গত 1 মাস আগে 7 মার্চের ভাষণের জন্য মানুষকে মারধর করেছিল, তাই না? ওরাই আবার এরকম সেম মারধরের শিকার হলো। আমরা তো এটাকে সমর্থন করছি না, আমরা মিলাচ্ছি জাস্ট। আমরা তো মারধরের সঙ্গেও ছিলাম, আমরা না কি ভাই, সেই আমি মিলাবো না? আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। অবশ্যই কোনো মবক্রেসি আমরা চাই না, কোনো ধরনের অশান্তি, অনভিপ্রেত পরিবেশ আমরা চাই না। কিন্তু প্রকৃতির একটা বিচার আছে, সেই বিচারের জায়গা থেকে অনেকেই হয়তো অবচেতন মনে খুশি হয়। এটাও বাস্তবতা, অস্বীকার করার কোনো কায়দা নেই। কিন্তু কোনো অবস্থায় আমরা এটা চাই না। আহ আমি যদি মানে একটু হালকা কিছু প্রশ্ন করি, যে ধরনের মব গত 18 মাস হয়েছে ডক্টর ইউনূসের শাসনের সময়, আপনি কি মনে করেন যে এটি সময়ের প্রয়োজনেই বা প্রাকৃতিক নিয়মেই ফিরে আসবে? অনেক ধন্যবাদ। আসলে 18 মাসে যে জুলুম এবং অবিচার হয়েছে, সেগুলোর কি বিচার হচ্ছে এখন? বা বিচারের আদৌ কোনো আগ্রহ দেখাচ্ছে বিএনপি? এইটুকু আগ্রহ আছে, এই যে দেশে লক্ষ লক্ষ মানুষ ঘামে আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের বাহিরে, আমার বাড়ির আশেপাশেও হয়েছে। আমার প্রশ্ন হলো, খালি বক্তব্য দিলেন যে গত 18 মাসে কোনো হামের টিকা জন্য সঠিক পলিসি পদ্ধতি ছিল না, তো শুধু বক্তব্য দিলে হবে? সেটা তো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নিল না। সে তাদেরকে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নিল না। তাদের গ্রেপ্তার করতে হবে না? ব্যবস্থা কিভাবে হবে? অন্যায় করছে বললো মুখ দিয়ে, আর সেই অন্যায়কারীকে ছেড়ে দেবে? এটা কি হলো নাকি? যে শুধু বক্তব্যে আর বয়ানে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা কিনে নাই, অব্যবস্থাপনা করেছে, গাফিলতি করেছে, তাহলে সেই গাফিলতির কারণে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো মৃত্যুর ক্ষেত্রে বিচার কি? দোষীদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে? হ্যাঁ, কেন আগ্রহ নাই? কেন আমরা জিজ্ঞাসা করছি, কেন আগ্রহ নাই? তাদেরকে ধরতে হবে না, কথা বলতে হবে না, শুধু অভিযোগ দিয়ে শেষ? প্রত্যেকটি বিষয়েরই প্রতিক্রিয়া আছে। বিষয়টা আমি বলি, যেমন উদাহরণ দিয়ে বলি। জুলাই আন্দোলনের পরে আমরা বিভিন্ন রাজনৈতিক ক্ষোভ থেকে আক্রান্ত হয়েছিলাম, যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে অনেক বর্ণনাতীত অত্যাচারের শিকার হয়েছিলাম, এরকম বিভিন্ন মানুষ ধানমন্ডি 32-এর দিকে ধাবিত হয়েছে, সেটা ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এখন সেই বিষয়গুলো তো অনেকের মনে ক্ষোভ আকারে পুষে থাকবে, যখন তারা সেই যারা আঘাত পেয়েছে মনে, তারা যখন সুযোগ পাবে একটা প্রতিশোধ প্রতিক্রিয়া নেবেই। সেইখানে আসলে এগুলো আসলে ক্ষমা চাওয়ার বিষয় না, ক্ষমা করার বিষয় না, বা এরকম না। যখন যার সুযোগ আছে, হ্যাঁ, যখন যে কমফোর্ট জোনে থাকবে, তখন তার যে রাজনৈতিক পাওনা সে বুঝায় নেবে। এটা কিন্তু, এটা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি। তো এইটা হবে। হ্যাঁ, মানুষ তবে তবে ভিন্নতাও হয়। অনেক সময় মানুষ ক্ষমতায় গেলে আপনার ভিন্ন চরিত্র দেখায়।
যেমন আওয়ামী লীগ বলেছিল যে 5 লাখ মানুষ মারা যাবে তারা ক্ষমতাচ্যুত হলে, কিন্তু আওয়ামী লীগের 5 লাখ লোক মারা যায়নি, অর্থাৎ ওই পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার মানে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন হয়নি এরকমও না, তারাও অনেক মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেক বেশি জুলুমের শিকার হয়েছে এই সময়ের মধ্যে। সেটাও আমি বুঝি, সেটাও আমি জানি, এবং আমরা সেই বিষয়ে কথা বলি। সামগ্রিকভাবে আমরা রাজনীতিতে আসলে কখন কি পরিস্থিতি হবে কেউ আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারবে না। যে সিচুয়েশন বুঝতে পারবে যে কাকে বন্ধু হিসেবে নেবে, কাকে শত্রু হিসেবে নেবে। আমি একটা উদাহরণ দেই, এইচ.টি. ইমাম, তিনি তো সবচেয়ে অপ্রিয় ব্যক্তি ছিল আওয়ামী লীগের, নাকি? বিভিন্ন কারণে অপ্রিয়। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যাযজ্ঞের সঙ্গে যে 5 জন ব্যক্তি ইন্ডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন, এইচ.টি. ইমামও সেই স্বাক্ষরকারীদের একজন ছিলেন। যে দায় মুক্তির অধ্যাদেশ। তো ওনাকে নিয়ে আবার শেখ হাসিনা রাজনীতি করেছেন না? করেছেন। তো রাজনীতিতে কখন কি পরিস্থিতি হয় জানি না, তবে যারা অনেক বেশি অন্যায় করবে, জুলুম করবে, তাদের উপরে তারা এর ফল পাবে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও অনেক বেশি জুলুম বেড়ে গিয়েছিল, অনেক বেশি, অনেক বেশি, অনেক কিছু সুন্দর বুদ্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতো। এই জুলাই আন্দোলনের আগেই তিনি একটা যখন দেখলো উত্তপ্ত অবস্থা, উনি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো, বা প্রধান বিচারপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো। সেগুলো শেষ পর্যন্ত উনি দেখতে চেয়েছেন। তো শেষ দেখতে চাইলে তো শেষ হয়ে যেতে হয়, আগেই নরম হতে হয়, আগেই ভুল বুঝতে হয়। সবারই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, বিএনপিরও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা সমাধান করে আপনার হলো সমাজ তো আপোষে চলে। সমাজ কিন্তু ধর ধর কার কার মাট মাট, মানে ধর ধর কাট কাট এরকম ভাবে সমাজ চলে না। সমাজে অনেক ভুল দেখে, সেই ভুলের অনেক সময় শাস্তি হয়, আবার অনেক সময় সমঝোতা হয়, সবাই মিলে বাঁচে, বিভিন্ন ধরনের পরিস্থিতি আসে। সুতরাং প্রকৃতির যে বিষয়টা বললেন, প্রকৃতির বিষয়ে প্রতিশোধ তখন অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ও না। এটা ওই সময়ের পরিস্থিতি বলে দেবে যে কি পরিস্থিতিতে ওই সামাজিক পরিবর্তনটা আসলো। এখন যে অবস্থা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে, এবং এই যে বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্ক আপনার কি মনে হয় যে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আরো অস্থিতিশীলতার সৃষ্টি হবে? আমি বলি, ছাত্র শিবির একটা ভিন্ন লেভেলের উগ্র একটা গোষ্ঠী। ছাত্র শিবির এবং জামাত দুটাই উগ্র গোষ্ঠী, এবং এদের মধ্যেও যদি কেউ এদের মানে মিনিমাম সমালোচনা করে, তাকে তারা মারতে চায়, হত্যা করতে চায়। আমি একটা আপনার ইশরাক নামে একজন, মোহাম্মদ ইশরাক নামে একটা অ্যাক্টিভিস্ট আছে, সম্ভবত বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক সে। না না না, খমিনি তো বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক, কিন্তু সাবেক এক্স শিবির একজন আছে মোহাম্মদ ইশরাক। সে শিবিরের কিছু ভুল নিয়ে সমালোচনা করছে। ওইখানে নিচেই কমেন্টে শিবির নেতা কর্মীরা তাকে পুড়িয়ে মারার হুমকি দিছে, এবং একজন পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, আর একজন এসে সমর্থন করছে। তো ওদের অভ্যন্তরীণ বিষয়ে এরকম উগ্রতা, যে ওদের ভিতরে কেউ যদি সমালোচনা করে, ভুল ধরে, ওরা এইভাবে উগ্র হবে, তার সেটাকে রিয়াকশন করে। তাহলে অন্য রাজনৈতিক দল মত যারা আছে তাদের ক্ষেত্রে তারা কেমন আচরণ করে বলেন? আহ, আমরা কি এই যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি শুধুমাত্র মানে দুটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ পর্যায়ের স্রেফ যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা সেই হিসেবেই দেখবো, নাকি এর ভিতরে অন্য কোনো খেলা আছে দেশীয় আন্তর্জাতিক ভাবে? এখন আহ কেউ কেউ তো বলছে যে সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এবং হ্যাঁ, ডিপ স্টেটের কথা দেখুন, স্বীকার করে আমি বলি, নাজমুল হক। শুনেন, সরকার ফেলে দেওয়া বিদেশিদের একটা, তাদের কাছে মজার বিষয়। কোন একটা দেশকে অস্থিতিশীল করে ফেলে দিয়ে মোড়লগিরি করা, তাদের কাছে এটা এনজয়, এবং এর জন্য তারা অর্থায়ন করে, এটা তারা এনজয় করে। হ্যাঁ, এটা কেন এনজয় করে? তারা কোনো সরকারকে দুর্বল অবস্থায় রাখলে লো প্রাইসে তাদের স্বার্থ হাসিল করতে পারে। লো প্রাইসে, যে অল্প প্রাইসেই বড় বড় ডিমান্ড করতে পারে। এবং দুর্বল সরকার রাখলে তারা অল্প মূল্যে অধিক কিছু পেতে পারে। যেমন অল্প কিছুর বিনিময়ে আমেরিকা অনেক বড় একটা চুক্তি করে নিয়েছে তাদের পক্ষে, যেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। এটাই হলো দুর্বল শক্তি থাকলে, দুর্বল ক্ষমতা থাকলে, দুর্বল সরকার থাকলে লো প্রাইসে দিতে বাধ্য হয়। এবং এই দুর্বলতা যদি পরবর্তী সরকারও যদি কন্টিনিউটি করে, তখন এই ক্ষতিটা কন্টিনিউ চলতেই থাকে। এই ক্ষতিটা কাটানোর জন্য কেবলমাত্র জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দল সমূহের মধ্যে বন্ধুত্ব প্রয়োজন। এবং সেই বন্ধুত্ব জামাত বিএনপির বন্ধুত্ব না। ওই বন্ধুত্ব দিয়ে আমেরিকার বিরুদ্ধে এই চুক্তি বাতিল করতে পারবে না। এই বন্ধুত্বের জন্য সেখানে আওয়ামী লীগকেও দরকার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল রাজনৈতিক শক্তি মিলে যদি এই সিদ্ধান্তে একমত আসতে পারে যে আমেরিকার এই অন্যায় বিষয়গুলো আমরা মানবো না, তাহলে তখন কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে।
কেবলমাত্র সর্বদলীয় ঐক্যের মাধ্যমে মুক্তি সম্ভব। তার কোন লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন? তার কোন জি। লক্ষণ কি দেখা যাচ্ছে কিনা? ও তার কোনো লক্ষণ বলতে বিএনপি একটু ফ্রি মুডে আছে, ভাবছে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তাদের দিকে আসবে, তারপর জামাতের সঙ্গে যাবে না, এই ধরনের একটা ক্যালকুলেশন আছে। কিন্তু প্রতিশোধ মানুষকে মানে হলো শত্রুর সঙ্গেও বসে ভাত খাওয়ায় প্রতিশোধের কারণে। তো এই যে নিষিদ্ধের ঘটনায় বিএনপি কিন্তু লং টাইমে আওয়ামী লীগের একটা শত্রু কাতারে আসছে, যে না, যে তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, সুতরাং জামাতের সঙ্গে তারা একটা অ্যালাই করে ফেলতে পারে। হ্যাঁ, তো এইটা হলে দেশের ক্ষতি হবে ব্যাপক। তো এই ক্ষতি হওয়ার আগেই উচিত আবারও বিএনপির উচিত সেম যেভাবে এখানে ডক্টর ইউনূসের পাশ করা অধ্যাদেশ বিল আকারে ওনারা নিয়ে আসছে বিএনপি, সেম একই ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবার একটা বিল পাশ করা তাদের জরুরি, তাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। এবং দেশে কারো বেনিফিটের জন্য কোন একটা রাজনৈতিক প্রক্রিয়াকে বন্ধ করে রাখবেন, এইটা ভাই এটা জাস্ট মানে অনুচিত। কিন্তু আমি সেটাই বলছি যে তার কোনো সম্ভাবনা আছে কিনা। আপনি তো ও, আপনার সম্ভাবনা আশাবাদের কথা আছে। বললেন। আমি আমার পলিটিক্যাল রুলস বলে যে পজিটিভলি আওয়ামী লীগ খুব দ্রুত এখানে ব্যাক করবে, কয়েকটা কারণে ব্যাক করবে। যখন ওদের কারণে ব্যাক করবে, যারা বলতেছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেবে না, ওদের কারণে ব্যাক করবে কিভাবে? যখন জামাতের আমির বলবে যে আওয়ামী লীগ আমাদের দলে আসলে কোনো সমস্যা নাই, যখন এনসিপি বলবে আওয়ামী লীগ আমাদের দলে সমস্যা নাই, যখন বিএনপি বলবে যে আওয়ামী লীগের দায়িত্ব আমাদের বা তাদের দলে যোগ দেন, এরকম করে বলবে, তখন মানুষের মাঝে একটা পজিটিভ পারসেপশন ডেভেলপ হবে যে সবাই যদি আওয়ামী লীগকে নিজের দলে চায়, তাহলে আওয়ামী লীগের অপরাধটা কি, তাই না? না, তারা এবং বলবে তারা তো সেই সেটাই এনসিপি বলবে, জামাত তাহলে চাইবে কেন? আওয়ামী তারা লীগের তো অপরাধ